ইসি পুনর্গঠনে সার্চ কমিটির সঙ্গে 12 বিশিষ্ট নাগরিকের বৈঠক, গ্রহণযোগ্য ও অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে কমিশন গঠনের পরামর্শ। যারা সততার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে, যোগ্যতার সঙ্গে পালন করতে পারবেন সেরকম ব্যক্তিদেরকে যাতে সার্চ কমিটি খুঁজে পেতে পারেন সেই ব্যাপারে তারা আমাদের সঙ্গে মত বিনিময় করেছেন। কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার বাছাইয়ের ক্ষেত্রে কি ক্রাইটেরিয়া হতে পারে সে ব্যাপারে মূল্যবান পরামর্শ দিয়েছেন। মেজরিটির মতামত হলো এটাই যে যাদের পার্টিজান নন আর কি সেরকম লোককে বাছাই করার। আলাদাভাবে নাম পাঠানোর সিদ্ধান্ত 20 দলীয় জোটের। রাতে স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত হবে 5 জনের নাম। তো নাম পাঠানোর ব্যাপারে আমরা সবাই ঐক্যমত্যে পৌঁছেছি, তবে কার কি নাম কখন কিভাবে যাবে এই বিষয়ে সিদ্ধান্ত হবে আজকে রাত্র 8টার পরে বিএনপি অফিসে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেছা এবং আমি মিজানুর রহমান খবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এবার হজে যাওয়ার খরচ বাড়ছে 14 থেকে 21,000 টাকা। মন্ত্রিসভায় হজ প্যাকেজ ঘোষণা। যৌতুকের জন্য আত্মহত্যায় প্ররোচনা দিলে 14 বছরের জেল। দুর্নীতির 2 মামলায় বেগম জিয়ার আত্মপক্ষ সমর্থনের তারিখ দ্বাদশ বারের মতো পেছালো। পরবর্তী তারিখ 2রা ফেব্রুয়ারি। 4 দফা সময় বাড়ানোর পরও স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেনি 39টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। আর্থিক অসঙ্গতির দোহাই, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ইউজিসির। প্রকাশকদের বিরুদ্ধে নবীন লেখকদের রয়্যালটি না দেওয়ার অভিযোগ। লেখক অধিকার নিশ্চিতে সম্মানীর প্রমাণপত্র দেওয়ার নির্দেশনা বাংলা একাডেমির। এবং কানাডার কুইবেকে মসজিদে বন্দুকধারীর গুলিতে নিহত 6, আহত আরো 8। সন্দেহভাজন 2 জন আটক। বাঙালি মুসলিম কমিউনিটিতে আতঙ্ক। সৎ, গ্রহণযোগ্য এবং দেশপ্রেমের মূল্যবোধে বিশ্বাসী ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে সার্চ কমিটিকে পরামর্শ দিয়েছে বিশিষ্ট নাগরিকরা। নির্বাচন কমিশন পুনর্গঠনে 12 বিশিষ্ট নাগরিকের সঙ্গে সার্চ কমিটির বৈঠক শেষে জানান তারা। বিকেল 4টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। এতে অংশ নেন দেশের 12 জন বিশিষ্ট নাগরিক। তাদের মধ্যে ছিলেন বিচারপতি আব্দুর রশিদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা সুলতানা কামাল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা এবং নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন। প্রায় 2 ঘণ্টা ধরে চলা এই বৈঠকে নির্বাচন কমিশনার হিসেবে গ্রহণযোগ্য ব্যক্তিদের খুঁজে বের করতে সার্চ কমিটিকে বিভিন্ন পরামর্শ দেন তারা। বৈঠক শেষে বিশিষ্টজনদের অনেকেই সাংবাদিকদের সাথে কথা বলেন। মন্ত্রিপরিষদ সচিব জানান, বিশিষ্টজনদের পরামর্শগুলো তারা সাদরে গ্রহণ করেছেন। আগামী 1 ফেব্রুয়ারি আরও 5 বিশিষ্ট ব্যক্তির সাথে কমিটি বৈঠক করবেন বলেও জানান তিনি। সৎ, যোগ্য, উপযুক্ত যারা মনে করবেন যে এই দায়িত্বটা তাদের একটা নৈতিক দায়িত্ব রয়েছে, এখানে কোনো সুযোগ সুবিধার ব্যাপার না, এটা একটা বিরাট বড় জাতীয় দায়িত্ব তাদের উপরে অর্পণ করা হয়েছে। সেই দায়িত্বটা যারা সততার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে, যোগ্যতার সঙ্গে পালন করতে পারবেন সেরকম ব্যক্তিদেরকে যাতে সার্চ কমিটি খুঁজে পেতে পারেন সেই ব্যাপারে তারা আমাদের সঙ্গে মত বিনিময় করেছেন। তাদের মূল্যবান পরামর্শ বক্তব্য শুনেছেন এবং তারা এই ইলেকশন কমিশনের কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার বাছাইয়ের ক্ষেত্রে কি ক্রাইটেরিয়া হতে পারে সে ব্যাপারে মূল্যবান পরামর্শ দিয়েছেন। সেগুলো আমরা রেকর্ড করেছি। মেজরিটির মতামত হলো এটাই যে যাদের পার্টিজান নন আর কি সেরকম লোককে বাছাই করার। এদিকে 20 দলীয় জোটভুক্ত নিবন্ধিত 8টি রাজনৈতিক দলই ভিন্নভাবে তাদের পছন্দের নামের তালিকা সার্চ কমিটির কাছে পাঠাবে বলে জানিয়েছেন জোট নেতারা। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জোটের মহাসচিব পর্যায়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে একথা জানান জোট নেতারা। বৈঠকে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে সার্চ কমিটির কাছে 5 জনের নাম প্রস্তাবের বিষয়ে ঐক্যমতে পৌঁছায় 20 দলীয় জোট। কাদের নাম এবং কখন নাগাদ প্রস্তাবনা দেয়া হবে সে বিষয়ে আজ রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক থেকে জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর আগে গতকাল রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে এ বিষয় নিয়ে বৈঠক করেন।
তো নাম পাঠানোর ব্যাপারে আমরা সবাই ঐক্যমত্যে পৌঁছেছি, তবে কার কি নাম কখন কিভাবে যাবে এই বিষয়ে সিদ্ধান্ত হবে আজকে রাত্র 8টার পরে বিএনপি অফিসে। যার যার নাম সে দিবে। নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের নির্দেশনা কেন দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী 4 সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্ট 4 জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি JBM হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। সংবিধানের 118 অনুচ্ছেদের আলোকে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগে আইন প্রণয়নের কথা বলা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় 2টি ও বেসরকারিতে 1টি প্যাকেজের বিধান রেখে চলতি বছরের হজ প্যাকেজের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এবছর সরকারিভাবে হজে যেতে 14 থেকে 21,000 টাকা বেশি লাগবে, আর বেসরকারি পর্যায়ে খরচ বাড়বে প্রায় 1100 টাকা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়াও বৈঠকে যৌতুকের জন্য আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে 14 বছরের কারাদণ্ডের বিধান রেখে যৌতুক নিরোধ আইন 2017 এর খসড়ায় নীতিগত অনুমোদনও দেওয়া হয়। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম হল হজ পালন। আর এ উপলক্ষে প্রতি বছর বাংলাদেশ থেকে সৌদি আরবের পুণ্যভূমিতে পাড়ি জমান লাখ লাখ মুসল্লি, যেজন্য সরকারি বেসরকারি পর্যায়েও নেওয়া হয় নানা ব্যবস্থাপনা। প্রতি বছরের মতো এবারও মুসল্লিদের হজ পালনের সুবিধার্থে সরকারি ও বেসরকারি পর্যায়ে হজ প্যাকেজের খসড়ায় অনুমোদন দিয়েছে সরকার। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এতে অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, এবছর সরকারি পর্যায়ে 2টি এবং বেসরকারি পর্যায়ে 1টি প্যাকেজের আওতায় হজ পালন করবেন মুসল্লিরা। এতে গতবারের তুলনায় সরকারি পর্যায়ে প্রত্যেক প্যাকেজে খরচ বেড়েছে 14 থেকে 21,000 টাকা পর্যন্ত, আর বেসরকারিতে খরচ বেড়েছে প্রায় 1100 টাকা। সরকারের 2টা প্যাকেজ আপনারা জানেন, প্যাকেজ 1 এবং প্যাকেজ 2। 2017 সালের প্রস্তাবে একটু বেড়েছে সামান্য। প্যাকেজ 1 হলো 3,81,508 টাকা, প্যাকেজ 2 হলো 3,19,355 টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় এবারে 1,56,537 টাকা 71 পয়সা। এবার হজ পালনকালে ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের কুপনের মাধ্যমে কোরবানি দেওয়ার বাধ্যবাধকতা থাকছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রত্যেক এজেন্সি সর্বোচ্চ 300 এবং সর্বনিম্ন 150 জন যাত্রী পাঠাতে পারবেন। সরকারি ব্যবস্থাপনায় 10,000, বেসরকারি ব্যবস্থাপনায় 1,17,198 জন, দুইটা মিলে 1,27,198 জন এবারে টার্গেট। এছাড়াও মন্ত্রিপরিষদ বৈঠকে যৌতুকের জন্য আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে 14 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রেখে যৌতুক নিরোধ আইন 2017 খসড়াটিতে সরকার নীতিগত অনুমোদন দিয়েছে বলেও উল্লেখ করেন সচিব। আত্মহত্যার প্ররোচনা করার জন্য 14 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং উক্ত দণ্ডের অতিরিক্ত অর্থদণ্ডও দণ্ডিত হইবেন। 14 বছরের জেল এবং জরিমানা, এটা নতুন ধারা সংযোজন করা হয়েছে। অন্যান্য বিষয়ের পাশাপাশি বৈঠকে নতুন 2টি পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনেও নীতিগত অনুমোদন দেয় সরকার। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। অনিয়ম তদন্তে চট্টগ্রাম কাস্টম হাউসে দুদক, দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। 1 ফেব্রুয়ারি থেকে মনিটর করা হবে ঢাকা ওয়াসার কার্যক্রম। সৌদি আরব থেকে টাকা আসার সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করে যখন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার কার্যক্রম শেষ পর্যায়ে নিয়ে এসেছে দুদক, ঠিক তখনই বেগম জিয়ার আইনজীবী তথ্য প্রমাণ দিয়ে আদালতকে জানালেন টাকা এসেছে কুয়েত থেকে। এ কারণে মামলাটি পুনরায় তদন্তের আবেদন করলে এ নিয়ে দিনভর চলে যুক্তিতর্ক উপস্থাপন। আবেদনটি খারিজ কিংবা গ্রহণ কোনোটিই না করে আরও শুনানির জন্য বৃহস্পতিবার মামলাটির পরবর্তী দিন ঠিক করেছেন আদালত। সঙ্গত কারণে সোমবারও আত্মপক্ষ সমর্থনে বেগম জিয়ার বক্তব্য গ্রহণ করতে পারেনি আদালত। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে জবানবন্দি দিতে সোমবার সকালে বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিনের কার্যক্রমের শুরুতেই মামলার তদন্তে উল্লেখ করা ট্রাস্টের টাকার উৎস চ্যালেঞ্জ করে একটি আবেদন করেন বেগম জিয়ার আইনজীবীরা।
তারা বলেন, তদন্তে সৌদি আরব থেকে টাকা এসেছে বলে উঠে এলেও প্রকৃতপক্ষে ব্যক্তিগতভাবে টাকা দিয়েছেন কুয়েতের আমির। এ সংক্রান্ত দালিলিক প্রমাণ আদালতে উপস্থাপন করে মামলাটির পুনঃতদন্ত চান তারা। এ আবেদন পেশ করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে আদালতকে বেগম জিয়ার জবানবন্দি গ্রহণের অনুরোধ জানান দুদকের আইনজীবী। কিন্তু আবেদন ফয়সালা না করে জবানবন্দি গ্রহণের বিরোধিতা করেন আসামিপক্ষ। দিনভর যুক্তিতর্ক উপস্থাপনের পর এ নিয়ে আরও শুনানির জন্য বৃহস্পতিবার পরবর্তী দিন ধার্য করেন আদালত। পরে গণমাধ্যমের সামনে কুয়েত থেকে আসা টাকাই ট্রাস্টের টাকা কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন দুদকের আইনজীবী। একটা কাগজ এনে বলছেন যে এই টাকাটা কুয়েতের আমির দিয়েছে, কুয়েতের আমির জিয়াউর রহমান সাহেবের নামে টাকাটা দিয়েছে, এটা ব্যক্তিগত টাকা ওনারা এটা বলছেন। তো ওনাদের তো বলার অধিকার আছেই, আসামি পক্ষ তো বলতেই পারে। তার মানে এটা তো তাদেরকে তাহলে সাক্ষ্য প্রমাণ দিয়ে তাদেরকে প্রমাণ করতে হবে। এদিকে কুয়েত থেকে টাকা এসেছে কিনা তা খতিয়ে দেখতে দুদককে আহ্বান জানান বেগম জিয়ার আইনজীবী। বারবার বলা হচ্ছে এই টাকাটা কুয়েত থেকে, কুয়েতের আমিরের টাকা। কুয়েতের আমিরের টাকা ডলার সৌদি আরবের অ্যাকাউন্টে থাকতে পারে, তা আপনারা কুয়েত এম্বাসিতে যান না, গিয়ে এটা খোঁজ নেন না, কুয়েতের থেকে খোঁজ নিয়ে আসেন না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেখানে তো আমাদের এম্বাসি আছে, ঢাকাতেও তাদের এম্বাসি আছে, খোঁজ নিয়ে আসেন না। বৃহস্পতিবার মামলা পুনঃতদন্তের আবেদনের নিষ্পত্তির পর দুর্নীতির 2 মামলার পরবর্তী বিচারিক কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উভয় পক্ষের আইনজীবীরা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধার সাঁওতাল পল্লীতে আগুনের ঘটনায় স্থানীয়দের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য সরাসরি জড়িত বলে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। সন্ধ্যায় হাইকোর্টে এই প্রতিবেদন জমা দেওয়া হয়। এই প্রতিবেদন 2জন পুলিশ সদস্য ও 1জন ডিবির সদস্য সরাসরি জড়িত বলে উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে। তবে পুলিশের কোন সদস্য জড়িত তা শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়া প্রতিবেদনে বলা হয় ওই ঘটনার সময় কোন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছেন এর তালিকা চাওয়া হলেও বিচার বিভাগীয় কমিটির কাছে নামের তালিকা দেননি পুলিশ সুপার। গত 6 নভেম্বর গাইবান্ধার সাঁওতালপল্লীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ বিষয়টি আদালতের নজরে আনলে গাইবান্ধার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। চট্টগ্রাম কাস্টম হাউসের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে দুদক। সকালে চট্টগ্রাম কাস্টম হাউসের অনিয়ম ও দুর্নীতি তদন্তে গিয়ে এই নির্দেশ দেন দুদক কমিশনার আমিনুল ইসলাম। সকালে তার নেতৃত্বে 12 সদস্যের একটি দল চট্টগ্রাম কাস্টম হাউস পরিদর্শন করেন। মহাপরিচালক আতিকুল ইসলাম এবং মোহাম্মদ মুনির চৌধুরীর সমন্বয়ে বিশেষ এই দলটি প্রায় 2 ঘণ্টা কাস্টম হাউসের গুরুত্বপূর্ণ শাখাগুলো ঘুরে দেখেন। এ সময় যেসব পয়েন্টে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে সেখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তারা। পরে দুদকের পরিদর্শক দলটি কাস্টম হাউসের কমিশনার ASM আব্দুল্লাহ খান সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বছরে জাতীয় রাজস্ব আয়ের অন্তত 35,000 কোটি টাকার যোগান দিয়ে থাকে চট্টগ্রাম কাস্টম হাউস। এজন্য অনিয়ম ও দুর্নীতির অভিযোগও বেশি বলে দাবি ব্যবসায়ীদের। আমি বলবো, এখনই বলবো আমি যে তাদেরকে সাসপেন্ড করুন। আমরা পরিদর্শন করে দেখলাম যে অনিয়ম তো আছে, যেমন অ্যাসেসমেন্ট যে রুম, সেই রুমে তো আপনার CRDF এর এজেন্টরা এসে তারা নিজেরা ফাইলপত্র নিয়ে দৌড়াদৌড়ি করছে, যেটা হওয়ার কথা নয়। এটা তো অনিয়ম আমরা পেয়েছি এবং প্রতিটি ধাপে ধাপে আমরা অনিয়ম দেখতে পেয়েছি, অস্বীকার করার কিছু নেই। সেবা সংস্থাগুলোতে প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধের অংশ হিসেবে আজ ঢাকা ওয়াসা ভবন পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ। 3 সদস্যের এই প্রতিনিধি দলটি 1 ফেব্রুয়ারি থেকে 30 দিন ওয়াসার সকল কার্যক্রম এবং ইতিপূর্বে নেওয়া বিভিন্ন প্রকল্প মনিটর করবে। যেই বিধান আছে সেই বিধানের বাইরে এমন কিছু হচ্ছে কিনা বা করছে কিনা কোনো ব্যক্তি বা কোনো ডিপার্টমেন্ট বাই এটা তারা যাচাই বাছাই করবেন এবং দেখবেন এবং আমাদের সাথে কথা বলবেন এবং এর উপরে একটা রিপোর্ট তারা আমাদেরকে দিবেন, যাতে করে আমরা আমাদের কর্মকাণ্ডগুলোকে আরো সুষ্ঠুভাবে করার জন্য যেই যেই জায়গায় প্রতিবন্ধকতা বা সমস্যা দেখব তার জন্য একটা প্রতিকার আমরা করতে পারি বা নিতে পারি। সন্ধ্যার সময় আরো থাকছে। শেষ দিকে এসে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ব্যবসায়ীদের অনুরোধে সময় বাড়ানো হলো আরো 4 দিন। এর আগে মেয়াদ বাড়ানো হয়েছে 4 দফা। কাল শেষ হচ্ছে সেই সময়ও। কিন্তু দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেনি 39টি বিশ্ববিদ্যালয়।
নিয়ম না মানার কারণ হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে নিজেদের আর্থিক অসঙ্গতির কথা। এ বিষয়ে যথারীতি আবারও কঠোর হওয়ার হুঁশিয়ারি ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের। বিস্তারিত এহসান জুয়েলের রিপোর্টে। শুরু থেকেই সনদ বাণিজ্য, নিম্নমানের পাঠদান পদ্ধতি সহ নানা কারণে ইমেজ সংকটে রয়েছে বেশ কটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। খাবারের হোটেল, হাসপাতাল, আধুনিক বিপণী বিতান, এমনকি চশমার দোকানের উপরও শুধুমাত্র বাণিজ্যিক উদ্দেশ্যে গড়ে উঠেছে এইসব বিশ্ববিদ্যালয়। এ নিয়ে আগের 4 দফা সময় বাড়িয়ে এই বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব জমিতে ফিরে যাওয়ার আলটিমেটাম দেয় ইউজিসি। সম্প্রতি ইউজিসির গোপন প্রতিবেদন বলছে মাত্র 12টি বিশ্ববিদ্যালয় মেনেছে এ নিয়ম। 10টি বিশ্ববিদ্যালয় আংশিক শিক্ষা কার্যক্রম চালাচ্ছে নিজেদের জমিতে। এছাড়া কম পরিমাণ জমি কিনেছে 2টি বিশ্ববিদ্যালয়, একাধিক ক্যাম্পাস রয়েছে 2টি বিশ্ববিদ্যালয়ের, ফাউন্ডেশনের জমিতে ক্যাম্পাস পরিচালনা করছে 2টি বিশ্ববিদ্যালয়, জমি কিনেনি 1টি বিশ্ববিদ্যালয় এবং মালিকানা নিয়ে দ্বন্দ্ব কিংবা মামলা রয়েছে 3টি বিশ্ববিদ্যালয়ের। এ নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যখন শঙ্কিত, তখন জমি না পাওয়া এবং আর্থিক অসঙ্গতির কথা বলছে কর্তৃপক্ষ। আমাদের যারা অথরিটি আছেন তারা হয়তো আরেকটা ক্ষণস্থায়ী ব্যবস্থা করে দেবেন, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি কি এটার কোনো সলিউশন কি আমরা এইভাবে দেখতে পাচ্ছি? টাকা দিয়ে পড়তেছি, পাবলিকের মতো না যে আমরা ঘায় সারা দিয়ে আমরা চলাফেরা করতেছি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে মেন রেগুলেট করা হয় না, প্রপারলি করা হয় না, এদের জন্যই এই প্রবলেমগুলো হয়। যেহেতু জমিটা কিনতে হবে, আবার ওখানে একটা স্থাপনা করতে হবে, অতএব একটা হিউজ ইনভলভমেন্ট। ব্যাংকের থেকে লোন না নিতে হলে এত বড় একটা প্রেমিস করবে, কিভাবে তারা করবে? তবে নিয়মের মধ্যে আনতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানালেন ইউজিসি চেয়ারম্যান ও শিক্ষা সচিব। আমাকে যদি ক্ষমতা দেওয়া হয়, আমাদের যদি মঞ্জুরি কমিশন ক্ষমতা দেওয়া হয়, তাহলে আমরা আইনানুগ যে ব্যবস্থা নিতে হয় সেটা করব। সরকার চায় যে সবগুলো বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণভাবে পরিচালিত হবে। নিয়মের ব্যত্যয় ঘটলে সরকার ব্যবস্থা নিচ্ছে। এই অবস্থায় নতুন করে আরো 17টি বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দেওয়ার পরিকল্পনা করছে সরকার। নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠার 7 বছরের মধ্যে নির্ধারিত পরিমাণ নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাসে যেতে হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে। কিন্তু 2 দশক পরও সে নিয়ম মানেনি এমন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা অনেক। আর এক্ষেত্রে আইন কার্যকর না করে দফায় দফায় সময় বাড়ানো কতটুকু যৌক্তিক, সেই প্রশ্নটা থেকেই গেল। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। নিরাপত্তার কথা বিবেচনা করে এবং বারবার আনা নেওয়ার সমস্যা দূর করতে নিম্ন আদালত ঢাকা থেকে সরিয়ে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের পাশে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। সকালে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। ম্যাজিস্ট্রেসি কোর্টটা যদি কেরানীগঞ্জে শিফট করা হয়, তাহলে কারা কর্তৃপক্ষের জন্য সুবিধা হবে কয়েদিদের স্থানান্তর করা, যাতে তারা এখান থেকে এখানে নিয়ে যেতে পারবে। কোর্ট আওয়ার্স যেটা 9:30টার সময় কোর্ট, কিন্তু এইগুলা যেতে যেতে গিয়া এত ক্রাউডি জায়গা, 11টা 12টা 1টা 2টা বেজে যায়। ওদেরকে হাজিরা দিয়া এইগুলা আবার নিয়ে আসতে সন্ধ্যা হয়ে যায়। অপরাধের প্রবণতাটা অনেক বেড়ে গিয়েছে। এটা পরিহার করার জন্য আমার মনে হয় এখানে ম্যাজিস্ট্রেসি বিল্ডিংটা স্থানান্তর করা অত্যন্ত দরকার। সঙ্গত কারণেই বিচার বিভাগের একটু প্রবলেম আছে, যে সবচেয়ে বিচার বিভাগটা হলো রাষ্ট্রের নেগলেক্টেড সেন্টার। প্রকাশকরা নবীন লেখকদের প্রাপ্য আর্থিক সম্মানী এবং রয়্যালটি দেন না, এমন অভিযোগ দীর্ঘদিনের। বই বিক্রির সংখ্যা নিয়ে লুকোচুরি ছাড়াও রয়েছে মোটা অঙ্কের টাকা নিয়ে বই প্রকাশের অভিযোগ। এই অবস্থায় লেখকদের অধিকার নিশ্চিতে এবারের বইমেলায় স্টল বরাদ্দের ক্ষেত্রে লেখক সম্মানীর প্রমাণপত্র জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলা একাডেমি। প্রকাশকরা বলছেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কারো রয়্যালটির কাগজ যাচাই করার এখতিয়ার নেই। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শেউলি। প্রতি বছর বইমেলার কলেবর বাড়ায় বাড়ছে নতুন লেখকের সংখ্যা। প্রত্যেক লেখকের স্বপ্ন থাকে অনেক যত্নে রচিত লেখা বই আকারে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার। বই ছাপিয়ে প্রকাশক সে স্বপ্ন পূরণ করলেও সম্মানী কিংবা রয়্যালিটি না পাওয়ায় লেখক হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন ভঙ্গ হয় অধিকাংশেরই। শুধু পাওনা মেটানো নয়, চুক্তি না করা সহ প্রকাশকদের বিরুদ্ধে রয়েছে নবীন লেখকদের প্রতারণার নানা অভিযোগ। রয়্যালটি দিচ্ছেন না এরকম অভিযোগ আছে, তারপরে পয়সা নিয়ে বই করছেন, সঠিকভাবে চুক্তি মানছেন না প্রকাশকরা, এমন অভিযোগও আছে। আমাদের সাথে কোনো চুক্তি হয় না ওইভাবে। ওনারা আমাদেরকে বলেন যে বই খুব একটা সেল হয়নি, আমারও আর্থিক লস হয়েছে। এছাড়া বইমেলা উপলক্ষে বাছবিচার না করেই টাকা নিয়ে বই ছাপার কারণে বইয়ের মান কমছে বলে অভিযোগ লেখকদের। যারা টাকা দিয়ে বই করছেন তাদের অহরহ গাদা গাদা বই ছাপছেন এবং সেই বইগুলো বিক্রি হচ্ছে না। প্রকাশককে উচিত যার লেখা মানসম্পন্ন তাকেই স্থান দেওয়া। কিছু অনিয়ম স্বীকার করলেও প্রকাশকরা লেখকদের উপর দোষ চাপিয়ে বলছেন ভালো লেখক টাকা দিয়ে বই ছাপে না। সুযোগ সন্ধানী প্রকাশকও থাকে যারা কিনা
দেশে কিংবা প্রবাসী লেখকদেরকে নানাভাবে প্ররোচিত করে কিছু পয়সা হাতায় নেয়। একজন পার্সোনালিটি সম্পন্ন লেখক কিন্তু নিজের পয়সা বই বিক্রি করতে চাবে না। এই অবস্থায় সব লেখকের আর্থিক সম্মানে নিশ্চিত করতে এবারের বইমেলায় চুক্তির প্রমাণপত্র জমা দিতে বলেছে বাংলা একাডেমি। তবে প্রকাশকরা রয়্যালটির বিষয়ে বাংলা একাডেমির এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন। সমস্ত লেখকই কম বেশি জন্য সম্মানিত পান। আমরা প্রত্যেক প্রকাশককে অনুরোধ করেছি যে আপনারা যে লেখককে সম্মানী দেন সেই বিষয়ে কিছু প্রমাণপত্র আমাদের বইমেলা স্টল পেতে হলে সেটা জমা দিতে হবে। যদি কোনো লেখক কারো কাছে অভিযোগ করে থাকে যে আমি এই প্রকাশকের কাছে রয়্যালটি পাচ্ছি না, তখন কর্তৃপক্ষ সেই বইয়ের রয়্যালটির কাগজটা চেক করতে পারেন। কিন্তু সামগ্রিকভাবে একজন প্রকাশকের রয়্যালটি প্রদানের সমস্ত কাগজ চেক করার এখতিয়ার কারো আছে বলে আমি মনে করি না। বর্তমানে বাংলা একাডেমি বিক্রিত বইয়ের মোট অর্থমূল্য থেকে 15% রয়্যালটি দিলেও সব প্রকাশনা সংস্থা দেয় না। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। বই প্রকাশে প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে আরো দক্ষতার পরিচয় দেবার আহ্বান জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। তিনি আরো জানান, 1 ফেব্রুয়ারি দুপুর 3টায় অমর 21 গ্রন্থমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে রাজধানীর বাংলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। অধিকাংশ স্টলকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আনা হয়েছে। টিএসসি এবং দুয়ার চত্বরের মূল প্রবেশ পথখান থেকে মেলা সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য এবং নির্দেশনা পাওয়া যায়। একজন পাঠক বা ক্রেতা এসে এক জায়গা থেকে নতুন সমস্ত বইয়ের তথ্য তিনি পেয়ে যাবেন। একই স্টলের মধ্যে থেকে সংগ্রহ করা সম্ভব হবে। প্রকাশক ভালো প্রুফ রিডার রাখবেন, অ্যাসিস্ট্যান্ট এডিটর রাখবেন, প্রুফ এডিটর রাখবেন, রাখার ফলে আমাদের বইয়ের মান বৃদ্ধি পাবে। কারণ এখন এইটা প্রয়োজন হয়ে পড়েছে। বইয়ের আন্তর্জাতিক বাজার তৈরি হচ্ছে, সেই জায়গায় যদি দুর্বল মানের বই নিয়ে যাই তাহলে আমাদের কিন্তু সমালোচনার সম্মুখীন হতে হবে। ব্যবসায়ীদের অনুরোধে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময়সীমা আরো 4 দিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। বিকেলে রফতানি উন্নয়ন ব্যুরোর সাথে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান তিনি। বাণিজ্য মেলায় অংশগ্রহণ করেছে সকলেই একটা ঐক্যবদ্ধ অনুরোধ জানিয়েছিল যে তারা 2টো দিন চায়, একটা শুক্র একটা শনিবার। 31 তারিখের পরে 1 তারিখ 2 তারিখ 3 এবং 4 অর্থাৎ 4 দিন বৃদ্ধি করার আমরা একটা সিদ্ধান্ত নিলাম। এবং এটা আমরা করলাম এই কারণে, যারা এখানে এই মেলায় যারা স্টল প্যাভিলিয়ন দিয়েছে তারা অগ্রিম এই 4 দিনের টাকাটা তারা দিয়ে দিয়েছে। সুতরাং এখানে দুটো, একটা হলো ব্যবসায়ীদের অনুরোধ আর একটা হলো জনগণও প্রত্যাশা করেছে। কানাডার কুইবেক শহরের একটি মসজিদে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে 6 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 8 জন। হামলার পর জড়িত সন্দেহে 2 জনকে আটক করেছে পুলিশ। কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো ঘটনাটিকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে এক টুইটার বার্তায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছেন কুইবেক সিটির গভর্নর। এছাড়া দেশটির মুসলিম বাঙালি কমিউনিটিতে হামলার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। রোববার রাতে কানাডার কুইবেক সিটির ইসলামিক কালচারাল সেন্টারের মসজিদে এশার নামাজ আদায়ের জন্য জড়ো হচ্ছিলেন মুসল্লিরা। এ সময় কিছু বুঝে ওঠার আগেই মসজিদে ঢুকে নির্বিচারে গুলি চালায় অজ্ঞাত 3 বন্দুকধারী। এতে ঘটনাস্থলে নিহত হয় কয়েকজন, এছাড়া আহত হয় আরও অনেকে। হামলার সময় মসজিদের ভেতর অন্তত 40 জন মুসল্লি অবস্থান করছিল বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। রাতেই কুইবেক ইসলামিক কালচারাল সেন্টারের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে মসজিদের বাইরে পুলিশি তৎপরতা দেখা যায়। ওই পোস্টে কয়েকজন নিহত হয়েছে বলেও জানানো হয়। মসজিদ কমিটির প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াঙ্গুই হামলার নিন্দা জানিয়ে রয়টার্সকে বলেন, এটি বর্বরতা ছাড়া আর কিছুই না। কুইবেক পুলিশ এক টুইটার বার্তায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এরই মধ্যে হামলায় জড়িত সন্দেহভাজনদের আটক করা হয়েছে। ঘটনার পরই মসজিদের আশপাশের এলাকা ঘিরে ফেলা হয়েছে বলেও জানানো হয়। হামলার পর দেশটির মুসলিম কমিউনিটির মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনার নিন্দা জানাই, সন্ত্রাসী যেই হোক না কেন আমরা চাই সুষ্ঠু বিচার হবে। কানাডার মতো দেশে যেখানে মানবাধিকার চূড়ান্ত, সেই জায়গায় যদি এই ধরনের হত্যাকাণ্ড হয়, এটা চিন্তাই করা যায় না। আমরা যারা এখানে আছি, আমাদের কমিটির সংখ্যালঘু, আমাদের মধ্যে ঐক্যর কোনো বিকল্প নেই। এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘটনাটিকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে এক টুইটার বার্তায় নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। আর এই ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছেন কুইবেক সিটির গভর্নর। সিরিয়া সহ যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর শরণার্থীদের কানাডা স্বাগত জানাবে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর এমন টুইটার বার্তার একদিন পরই এ হামলার ঘটনা ঘটল। এর আগেও মসজিদটি ধর্মীয় বিদ্বেষমূলক আচরণের শিকার হয়েছিল বলেও গণমাধ্যমের খবরে বলা হয়।
রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। চার দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে। প্রতিযোগিতায় মোট 9টি ইভেন্টের 6টিতে স্বর্ণপদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের আর্চাররা। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে সকাল 9টা থেকে ফাইনাল রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। মোট 9টি ইভেন্টের 7টিতে অংশগ্রহণ করে বাংলাদেশ। এর মধ্যে 6টিতেই স্বর্ণপদক জেতেন বাংলাদেশের আর্চাররা। ব্যক্তিগত এককে বাংলাদেশের হয়ে একমাত্র স্বর্ণপদকটি জেতেন হীরামণি। এছাড়া দলীয় ও মিশ্র ইভেন্টে স্বর্ণপদক জয় করেন আর্চাররা। বাংলাদেশের ভারতীয় কোচ নিশীথ দাস জানান, আসন্ন এশিয়ান চ্যাম্পিয়নশিপে এমন ফলাফল ধরে রাখাই হবে লক্ষ্য। আমরা যদি সেম ধারাবাহিকতা ধরে রাখতে পারি, আমাদের সামনে বড় টুর্নামেন্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপ আছে, সেটা মেন উদ্দেশ্য। তার জন্য আমরা কন্টিনিউয়াস প্র্যাকটিস চালিয়ে যাব এবং ওইখানে টার্গেট থাকবে আমাদের ভালো কোনো অ্যাচিভমেন্ট করার। সন্ধ্যার সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসি পুনর্গঠনের সার্চ কমিটির সঙ্গে 12 বিশিষ্ট নাগরিকের বৈঠক। আলাদাভাবে নাম পাঠানোর সিদ্ধান্ত বিএনপি সহ 20 দলীয় জোটের। গাইবান্ধার সাঁওতালপল্লীতে আগুনের ঘটনায় স্থানীয়দের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য জড়িত ছিল, বিচারিক তদন্ত রিপোর্ট। এবার হজে যাওয়ার খরচ বাড়ছে 14 থেকে 21,000 টাকা। মন্ত্রিসভায় হজ প্যাকেজ ঘোষণা। যৌতুকের জন্য আত্মহত্যায় প্ররোচনা দিলে 14 বছরের জেল। দুর্নীতির 2 মামলায় বেগম জিয়ার আত্মপক্ষ সমর্থনের তারিখ দ্বাদশ বারের মতো পেছাল। পরবর্তী তারিখ 2রা ফেব্রুয়ারি। এবং 4 দফার সময় বাড়ানোর পরও স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেনি 39টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। আর্থিক অসঙ্গতির দোহাই, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ইউজিসির। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।